বসরা শহরের এক গৃহস্থের দুই পুত্র ছিল। বড় জনের নাম হাতেম ও ছোট জনের নাম কাজেম। একবার ব্যবসায় তারা কিছু বাড়তি অর্থ লাভ করলো এবং মনে করলো বিদেশে সফরে যাবে। দিন তারিখ দেখে তারা দু ভাই একসাথে বেরিয়ে পড়ল। 3 দিন সফরের পর তারা এক মুসাফিরখানা আশ্রয় নিল। সেখানে রাত কাটিয়ে পরদিন সকালে আবার যাত্রা শুরু করলো। কিছু দূর যেতেই তারা নদীতে একটি পুঁটলি ভেসে যেতে দেখে উপরে তুলল। খুলে দেখে তারা অবাক হয়ে গেল। পুঁটলিতে 1000 সোনার মোহর ও 2টি হীরকখণ্ড পেয়ে তারা আল্লাহর প্রশংসা করল। স্বর্ণমুদ্রা ও হীরকখণ্ড নিজেরা সমান ভাগে ভাগ করে নিল। এরপর আবার চলতে শুরু করলো। কিন্তু সঙ্গে এত অর্থ ও মূল্যবান হীরক নিয়ে চলা তারা নিরাপদ মনে করলো না। তাই দুজনে পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে ছোট ভাই এগুলোকে নিয়ে বাড়ি ফিরে যাবে আর বড় ভাই কিসরা নগরে যাবে। হাতেম বলল, এগুলো নিয়ে তুমি বাড়ি গিয়ে তোমার ভাবির হাতে দিবে। ছোট ভাই কাজেম বাড়ি গিয়ে ভাইয়ের দেওয়া স্বর্ণমুদ্রাগুলি ভাবির কাছে দিল, কিন্তু হীরকখণ্ড না দিয়ে নিজের কাছে রেখে দিল। এ সম্পর্কে হাতেমের স্ত্রী কিছুই জানতে পারল না। এদিকে বড় ভাই হাতেম নানা দেশ ঘুরে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা ও মালামাল নিয়ে 3 বছর পর দেশে ফিরে এলো। কয়েকদিন পর সে স্ত্রীকে সোনার মোহর ও হীরকখণ্ড সম্পর্কে জিজ্ঞেস করে জানতে পারল যে কাজেম হীরকখণ্ড দেয়নি। তখন হাতেম কাজেমকে জিজ্ঞেস করলো, হীরকখণ্ডের খবর কি? তা তুমি তোমার ভাবির হাতে দাওনি? কাজেম কসম করে বলল, ভাই আপনার স্ত্রী মিথ্যা কথা বলছে। কাজেমের কথা বিশ্বাস করে হাতেম তার স্ত্রীকে তিরস্কার করল। হাতেমের স্ত্রী গালাগাল শুনে অপমানিত হয়ে স্বামীকে না জানিয়ে উক্ত শহরের কাজীর কাছে গেল এবং আনুপূর্বিক ঘটনা বর্ণনা করে সুবিচার প্রার্থনা করল। কাজী হাতেম ও কাজেমকে ডেকে আনলেন এবং তাদের কাছে ঘটনার বিবরণ জানতে চেয়ে সত্য কথা বলার জন্য অনুরোধ করলেন। কাজী কাজেমকে জিজ্ঞেস করলেন, তুমি যখন হীরকখণ্ড হাতেমের স্ত্রীর কাছে হস্তান্তর করো তখন কোনো সাক্ষী ছিল কি? সে বলল, হ্যাঁ, 2 জন সাক্ষী ছিল। কাজী সাক্ষীদেরকে আদালতে হাজির করার হুকুম দিলেন। কাজেম গিয়ে 2 জন লোককে কিছু অর্থ দিয়ে বলল, ভাই তোমরা আমার সঙ্গে আসো। কাজীর দরবারে তোমরা সাক্ষ্য দিবে যে 3 বছর পূর্বে অমুক দিন তোমাদের উপস্থিতিতে আমি আমার বড় ভাইয়ের স্ত্রীকে 500 সোনার মোহর ও 1 খণ্ড হীরক দিয়েছিলাম। অর্থের বিনিময়ে সে 2 সাক্ষী কাজীর কাছে মিথ্যা সাক্ষ্য দিল। কাজী সাক্ষীর পরিপ্রেক্ষিতে রায় দিলেন যে হাতেমের স্ত্রীর কাছে হীরকখণ্ড রয়েছে। হাতেমকে হুকুম দিলেন তার স্ত্রীর কাছ থেকে তা উদ্ধার করতে। এমত অবস্থায় হাতেমের স্ত্রী নিরুপায় হয়ে বাদশার দরবারে গিয়ে কানাকাটি করে বিস্তারিত ঘটনা জানিয়ে সুবিচার চাইল। বাদশাহ বললেন, তুমি কাজীর কাছে গেলে না কেন? সে বলল, হুজুর, গিয়েছিলাম, কিন্তু সুবিচার পাইনি। এখন আপনার কাছেও সুবিচার না পেলে স্বামীর ঘরে থাকা আমার দায় হয়ে পড়বে। বাদশাহ হাতেম কাজেম ও সাক্ষীদ্বয়কে দরবারে ডাকলেন এবং তাদের কাছে সবকিছু বিস্তারিত জানলেন। কাজেম ও তার সাক্ষীরা আগের মতোই সাক্ষ্য দিল। বাদশাহ হাতেম কাজেম 2 সাক্ষী ও হাতেমের স্ত্রীকে জেল হাজতে ঢুকালেন। তাদের প্রত্যেককে আলাদা আলাদা সেল রাখার ব্যবস্থা করলেন আর প্রত্যেককে কিছু মোম দিয়ে হুকুম দিলেন, হীরকখণ্ডের আকৃতি তৈরি করো, তাহলে ছেড়ে দেওয়া হবে। হাতেম ও কাজেম 2 ভাই মোম দ্বারা অভিন্ন আকৃতির হীরক তৈরি করলো আর সাক্ষীদ্বয়ের হীরকের আকৃতি হলো ভিন্ন ভিন্ন। এদিকে হাতেমের স্ত্রী কিছু তৈরি করতে পারল না। বাদশাহ সবাইকে দরবারে ডেকে মোম নির্মিত হীরকের আকৃতি উপস্থিত করার নির্দেশ দিলেন। 2 ভাই ও সাক্ষীদ্বয়ের তৈরিকৃত হীরক আকৃতি বাদশাহর সম্মুখে পেশ করা হলো। দরবারে সকলেই দেখল যে 2 ভাইয়ের হীরকের আকৃতি এক, কিন্তু সাক্ষীদের হীরকের আকৃতি ভিন্ন ভিন্ন। তখন বাদশাহ দরবারে সকলে বুঝতে পারলেন যে সাক্ষীরা মিথ্যা সাক্ষ্য দিয়েছে। তারা হীরক আদৌ দেখেনি, তাই তাদের তৈরি হীরকের আকৃতিতে মিল নেই। তখন বাদশাহ বললেন, হাতেমের স্ত্রী তৈরি হীরক আকৃতি কোথায়? হাতেমের স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আমি তো হীরক কখনো দেখিনি। আমি কিভাবে হীরক আকৃতি তৈরি করব? তাই আমি কিছু তৈরি করতে পারিনি। বাদশাহ এবং দরবারে উপস্থিত সকলেই বুঝলেন যে ছোট ভাই কাজেমে হীরকখণ্ড রেখে দিয়েছে এবং অর্থের বিনিময়ে 2 জন মিথ্যা সাক্ষীও হাজির করেছে। কাজিম হীরকখণ্ড দেয় দরবারে হাজির করলো এবং 2 হাতে 2 কান ধরে কসম করলো যে আর কোনোদিন মিথ্যা কথা বলবে না। আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করুন। বাদশাহ তাকে মাফ করে দিলেন। বাদশাহ 2 ভাইকে 2 খণ্ড হীরক দিয়ে বিদায় দিলেন আর হাতেমের স্ত্রীকে তার সততা ও সাহসের জন্য পুরস্কৃত করলেন আর সাক্ষীদ্বয়কে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য যথাযোগ্য শাস্তি দিয়ে কয়েদখানায় পাঠিয়ে দিলেন।
অতঃপর কাজীকে ডেকে বললেন, আপনি সব দিকে জেনে শুনে বুদ্ধি বিবেচনা করে বিচার করলেন না কেন? সত্য ঘটনা না জেনেই সে মহিলার কাছ থেকে হীরকখণ্ড আদায় করতে বললেন। এর উপরে দেওয়া আপনার উচিত হয়নি।